আজ আমরা এখানে তিনজন একত্রিত হয়েছি। আমরা যে জন্য একত্রিত হয়েছি সেজন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা শ্রদ্ধা নিবেদন করব, আমরা তাকে স্মরণ করব শ্রদ্ধায় ভালোবাসায় সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, সারা জীবন শিক্ষক থাকতে চেয়েছিলেন। বারবার তার কাছে নানা প্রস্তাব এসেছে, কখনো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান হবার, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার, কিন্তু তিনি কোনো পদ গ্রহণ করেননি। তিনি শুধু একবারই ইংরেজি বিভাগের চেয়ারম্যান ছিলেন, যেটা হতে হয় সেই প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। কারণ তিনি সবসময় বলতেন যে আমার অনেক কাজ, আমার প্রশাসনিক ক্ষেত্রে যদি আমি চলে যাই তাহলে আমার এই কাজগুলি আমি সম্পন্ন করতে পারবো না। সর্বশেষে তিনি বলেছিলেন কথায় কথায় যে আমার হাতে এই মুহূর্তে যে কাজগুলি আছে সেগুলিও শেষ করতে আমার 2030 পর্যন্ত লাগবে। গত 3 অক্টোবর শুক্রবার তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং তারপর থেকে প্রায় 1 সপ্তাহ তার সাথে ছিলেন লেখক এবং প্রকাশক মাজহারুল ইসলামকে। আমরা আপনার কাছ থেকে এই 7 দিনের বর্ণনা সংক্ষেপে শুনতে চাই। আমি গাড়িতে আসার সময় ভাবতেছিলাম যে স্যারের তো কথা বলা শেষ হয়নি, ওনার তো অনেক কিছু এই দেশকে সমাজকে দেওয়ার ছিল। উনি কথা বলবেন অন্যদেরকে নিয়ে, সেখানে আজকে ওনার বিষয়ে কথা বলার জন্য আমি যাচ্ছি। মানে এটা আমি না বোঝাতে পারবো না আপনাকে যে আমার কি ফিলিংসটা হচ্ছিল। আমি একবার মনে হচ্ছিল যে প্রোগ্রামের প্রডিউসারকে ফোন করে বলি যে সরি আমি আসলে আসতে পারবো না। এরপরে স্টুডিওতে ঢুকে আরেকটা ধাক্কা খেলাম, পেছনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সৈয়দ মনজুরুল ইসলাম। আমি তখন নাসির ভাইকে বলছিলাম যে নাসির ভাই এটা কি দৃশ্য, উনি কথা বলবেন এখানে চেয়ারে বসে। ওনার তো সুস্থ একজন মানুষ, হঠাৎ করেই 3 তারিখে সকালবেলা ইউল্যাবে যাচ্ছিলেন ওনার নিজের গাড়িতে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ওখানে কাছাকাছি একটা ক্লিনিকের ড্রাইভার নিয়ে যায়, ওনার একটু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন উনি গাড়ির মধ্যে। সেখানে জ্ঞান আসার পরে ড্রাইভারের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা সেখানে দৌড়ায় চলে যাই বেশ কয়েকজন, গিয়ে সেখান থেকে আমরা দ্রুত তাকে ল্যাবেড হাসপাতালে নিয়ে আসি এবং সেখানে খুব দ্রুততম সময়ের মধ্যে তার 2টা স্টেন্টিং করা হয়। এবং তারপরেই যেটা হয় যে প্রথম দিন ভালো ছিলেন, দ্বিতীয় দিনও মোটামুটি ভালো ছিলেন, তৃতীয় দিন থেকে এই নানান রকম কমপ্লিকেশনগুলো শুরু হয়, কারণ ওনার আগে থেকে একটু কিডনির প্রবলেম ছিল। এরকম একটা সিচুয়েশনে একটা পর্যায়ে লাঙের ইনফেকশনটা বেড়ে গেছে, আগে প্রচুর পানি চলে আসছে, যেগুলো হার্ট ফেলিওরের কমপ্লিকেশন। সেখান থেকে একটা পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঠিক 48 ঘন্টা পরে কিন্তু আমরা আবার সেই লাইফ সাপোর্ট থেকে ডাক্তাররা তাকে বের করে আনলেন এবং আমরা আবার নতুন করে আশার আলো দেখলাম। লাইফ সাপোর্ট থেকে যখন বের হলেন, হ্যাঁ, তখন কিন্তু উনি কথাও বলেছিলেন। হ্যাঁ, লাইফ সাপোর্ট আপনার সাথে আর কিছু কথা হয়েছিল। হ্যাঁ, লাইফ সাপোর্ট থেকে যখন বের করে আনেন, বের করার আগে থেকে ও ট্রায়ালের মধ্যে দিয়ে বের করতে করেন। তো তার আগে একাধিকবার ওনার সাথে তখন কথা হয়েছে। উনি প্রথম যেটা হচ্ছে যে চিনতে পারছেন কিনা সবাইকে, লাইফ সাপোর্ট থেকে বের করার পরে যেটা হয়, উনি খুব অল্প সময় সবাইকে চিনতে পেরেছেন, কথা বলেছেন। এরপরে লাইফ সাপোর্ট থেকে বের করার পরের দিনও ভালো ছিল, কিন্তু ভালো ছিল বলতে হচ্ছে যে ফুসফুসের যে ইনফেকশন সেটা প্রোগ্রেস ছিল ভালো, কিন্তু ওই ব্লাড প্রেশারটা তখনও মেডিসিন দিয়ে মেনটেন করতে হচ্ছিল। এবং এর মধ্যে একদিন আমরা তাকে দেখতে গেলাম, প্রায় সবসময় আমি তো সার্বক্ষণিকই হাসপাতালে ছিলাম, আমার সঙ্গে কবি মারুফুল ইসলাম ছিল। অনেকক্ষণ উনি কথা বললেন। উনি ক্রিকেট পাগল একজন মানুষ ছিল, অসম্ভব ক্রিকেট পছন্দ করতেন, ক্রিকেট খেলা যেখানে থাকুক না কেন, যদি দেখার সুযোগ না থাকে উনি ওনার ফোনে উনি কমেন্ট্রি শুনতেন অথবা আপডেট দেখতেন ফোনে। তো ওখানে তাকে আমরা ক্রিকেটের আপডেট জানালাম। ঠিক ওই মুহূর্তে মিরাজ একটা 6 মারছে, সেটা শুনে আমার খুব খুশি হলেন। হ্যাঁ, তারপরে আমি আবার ডাক্তারকে বলে আসলাম, ডিউটি ডক্টরকে, যে মাঝে মাঝে ওনাকে আপডেটটা দিয়েন, উনি খুব পছন্দ করে এটা।
হঠাৎ করেই সাডেনলি পরের দিন থেকে দেখা গেল যে ওনার আবার সব কিছু মানে আরও ফল করতে শুরু করলো, ক্রিয়েটিনিন আরও বেড়ে যেতে লাগলো, ফুসফুসের ইনফেকশনটা আবার সে আগের মতো প্রায় বেড়ে গেল। এই পরিস্থিতিতে ডাক্তাররা এখানে প্রায় মানে অলমোস্ট 7 জন ডাক্তার একটা টিম ওনার জন্য কাজ করতো, মানে 3 জন কার্ডিওলজিস্ট, 2 জন নেফ্রোলজিস্ট, 2 জন হচ্ছে চেস্ট স্পেশালিস্ট। এবং দ্বিতীয় দফা আবার একটা মেডিকেল বোর্ড করতে হলো। মেডিকেল বোর্ড করে তা জানালেন কন্ডিশন, তা স্যারের ফ্যামিলি মেম্বাররা সেখানে ছিলেন, ভাবি ছিলেন, ওনার একমাত্র পুত্র শাফাক ইসলাম সেও ছিল। তো সেখানে যেটা বারবারই যেটা বলা হচ্ছিল যে মানে দ্বিতীয় দফায় যদি তাকে আবার লাইফ সাপোর্ট নিতে হয় তাহলে আসলে এটা বের করে আনাটা খুব কঠিন, মানে বিশেষ করে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। এবং ওনার যখন এই ধরনের ঘটনা ঘটে, হ্যাঁ হ্যাঁ, তখন তো ভাবি পুত্র কেউ ছিলেন, শুরুতে ছিলেন না। ভাবি তো এক সপ্তাহ আগেই আমেরিকা গিয়েছিলেন এবং খবর পেয়ে ভাবি এবং তার ছেলে চলে আসেন। তো যেটা হলো ভাই যে 10 তারিখ সকালে মানে ভোর 5:45-6টার দিকে তাকে আবার দ্বিতীয় দফা লাইফ সাপোর্টে নিতে হয় এবং ওই দিন বিকেল 5টায় তিনি আমাদের ছেড়ে চলে যান। এটা খুবই দুঃখের বিষয় এবং অনেকের কাছে এই জিনিসটা কেমন যেন বিশ্বাস হচ্ছে না কারো। আমরাই এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, কারণ উনি আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোনীত। ওনার সাথে 30 তারিখেও আমার কথা হয়েছে। উনি বলেছেন যে আমার কাছে সব কাজ পাঠিয়ে দিও, আমি সব ঠিকঠাক করে দেব। তারপরেই তো দেখেন 3 তারিখে এই ঘটনা। আমার সামনে আছেন কবি নাসির আহমেদ। ওনার যে সৃজনশীল কর্মকাণ্ড, এবং উনি একজন গবেষক, একজন সিরিয়াস শিক্ষক, তারপরে উনি এত ভালো ভালো গল্প, উপন্যাস, রম্য রচনা এগুলি কিভাবে লিখলেন? তো এটা তো আসলে সৃজনশীলতা আর মননশীলতা একসঙ্গে খুব কম দেখা যায়। সেটা যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে ঘটেছে, যেমন ধরুন আমাদের মানে সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে ঘটেছে, যে একই সঙ্গে সফলভাবে অনেক কিছু করতে পারা। শিক্ষক হিসেবে তিনি কী পরিমাণ মানে জনপ্রিয় ছিলেন সেটা তার শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না। আমার ছোট ভাই এখন রাজুক কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ইংরেজি বিভাগে ওনার ছাত্র ছিলেন, এবং তার কাছ থেকে আমি শুনেছি যে উনি ক্লাসে কী পরিমাণ জনপ্রিয়, এবং সেটা কিছুটা দেখেছিও। আবার লেখার ক্ষেত্রে দেখেন উনি ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, রম্য রচনাও মাঝে মাঝে লিখেছেন, কলাম লিখেছেন বিভিন্ন পত্রিকার অনুরোধে। এমনকি আমি যখন জনকণ্ঠের সাহিত্যের পাতা দেখতাম তখন জনকণ্ঠেও তিনি বিভিন্ন ধরনের লেখা লিখেছেন। সংবাদে তিনি একটি তুমুল জনপ্রিয় কলাম লিখেছিলেন, অলস দিনের হাওয়া, এবং খুবই প্রয়োজনীয় একটি কলাম। এবং তখন তো অনেক তরুণ ছিলেন। হ্যাঁ, তরুণ ছিলেন, কিন্তু সেই বয়সেই তার যে প্রজ্ঞা, তার যে সৃজনশীলতা এবং বুদ্ধিদীপ্ততার যে মিশ্রণ একই লেখার মধ্যে, সেটা ওই অলস দিনের হাওয়া না পড়লে বোঝা যাবে না। বাংলা একাডেমি তার বাংলা একাডেমি পুরস্কারেরও আগে একটি বই করেছিল নন্দন তত্ত্ব, এবং আমরা অবাক হয়ে সেই বই পড়েছি। এস্থেটিক্সের উপরে বিশ্ব সাহিত্য থেকে নিয়েছেন, কিন্তু যে তার যে অ্যানালাইসিস, যে মৌলিক বিশ্লেষণ যেটা, সেটা মনোমুগ্ধকর। এবং শুনলে অবাক হবেন যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন উনি 1996 সালে, যখন তার মাত্র 2টি বই বেরিয়েছে। একটি গল্পগ্রন্থ, দেখা না দেখার গল্প খুব সম্ভবত, আর শ্রেষ্ঠ গল্প প্রথমে বেরিয়েছে, এবং সে বছরই তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। বাংলা একাডেমি পুরস্কারের আগেই তিনি মোটামুটি লেখক সমাজে সুপ্রতিষ্ঠিত এবং পরিচিত। এবং তার লেখার মধ্যে একটা গুণ কি, যে উইট অ্যান্ড হিউমার, সিরিয়াস লেখার মধ্যে খুব হিউমার থাকতো, রসিকতা থাকতো, এবং যারা তার সঙ্গে আড্ডা দিয়েছেন মাজার ভাই সবাই জানেন যে কি রসবোধ তার ছিল, মানে চমৎকার এই ব্যাপারটা তার লেখার মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় কথা কি, চিত্রকলার উপরে এত সহজ করে এত সুন্দর আলোচনা খুব কম সংখ্যক আলোচক করেছেন। একজন ছিলেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, তার হাত দিয়ে এরকম সৃষ্টিশীল শিল্প সমালোচনা মঈনুদ্দিন খালেদ এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
এবং সবচেয়ে বড় কথা কি তার তারুণ্য লেখার মধ্যে বিষয়ের দিক থেকে শহর এবং গ্রামের একটা চমৎকার সমন্বয় তার গল্পে আমি দেখেছি। বিভিন্ন সময়ে তার গল্প ছাপারও সুযোগ হয়েছে, যেমন মনস্তত্ত্ব, হিউম্যান সাইকোলজি চমৎকারভাবে তিনি বিশ্লেষণ করেছেন। আবার ভাষার ক্ষেত্রে আঞ্চলিক ভাষার এমন সফল ব্যবহার করেছেন যে ওটা অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না, ওটা পড়ার বিষয়। যেমন ধরেন আপনার আঞ্চলিক ভাষা কিভাবে মানে ব্যবহার হবে সংলাপে এবং লেখকের বর্ণনায়, এবং ভাষা নিয়ে কিন্তু মঞ্জু ভাই অনেক চিন্তা ভাবনা করতেন। এই যে সর্বশেষ যে তিনি বোধহয় জীবনের শেষ বক্তৃতা প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাজার ভাই, হ্যাঁ, গত 27শে সেপ্টেম্বর, সেখানে যে তিনি কথাগুলি বলেছেন যে আমাদের আঞ্চলিক ভাষার ব্যবহার এবং রাজধানীতে কেন সবাই অনুষ্ঠান করতে আসবে, রাজধানীর বুদ্ধিজীবীদের যেতে হবে এবং সেখানে তাদের সঙ্গে মেলবন্ধন হতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা শিক্ষা বিষয়ে বলেছে। আরেকটা জিনিস, শিক্ষা এবং সংস্কৃতি দুইটা মিলায় যে একটা সুন্দর কথা বলছে, আমি একটু অ্যাড করি। মানে আমার এত ভালো লাগছে জিনিসটা, এটা আমরা বিভিন্ন সময় স্যারের কাছ থেকে শুনতাম, কিন্তু ওই দিন উনি এত চমৎকারভাবে জিনিসটা ব্যাখ্যা করলেন যে শিক্ষার একটা সংস্কৃতি আছে, সংস্কৃতিরও একটা শিক্ষা আছে। এই দুইটা অধিকাংশ ক্ষেত্রে মেলে না। যেসব দেশে এগুলো মিলে গেছে সেসব দেশ উন্নতি করেছে। কারণ হচ্ছে যে শিক্ষার প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে সমাজকে আলোকিত করা, মানুষকে আলোকিত করা। আর সংস্কৃতি কি করে? মানুষকে মানুষের সাথে যুক্ত করে। এই যে যুক্ত করার যে বিষয়টা, এবং প্রাণের সাথে প্রাণের যে একটা মিল, বা মনের সাথে মনের মিল না থাকলে কি হয়? সমাজে কলহ থাকে, অসুয়া থাকে, নানান বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং সেটা এক পর্যায়ে একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। এইটার সঙ্গে ওই কথাটাও খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষকরা আন্দোলন করবে, বেতন বাড়বে, কিন্তু শিক্ষার যে শিকড়, প্রাথমিক শিক্ষা, সেটাকে অবহেলা করে তো শিক্ষার ভিত্তি তৈরি হবে না, শিক্ষক তৈরি হবে না। প্রাথমিক যদি মানে ভালো শিক্ষক পাওয়া যায় তাহলে উপরের দিকেও ভালো শিক্ষার্থী যাবে অবশ্যই। আচ্ছা, শুধু তাই না, সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি যে একজন ভালো নাট্যকার ছিলেন। হ্যাঁ, আমরা যখন 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যচক্র গঠন করা হয়, উনি আমাদের 2 বছরের সিনিয়র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সূর্য সেন হলে একই হলে থাকতাম। উনি কিন্তু নাট্যচক্রের সাথে যুক্ত ছিলেন, এবং পরবর্তীকালে আমি যখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, আমি তার একাধিক নাটক প্রযোজনা করেছি। আমার মনে আছে রূপর আংটি নামে একটা বিজয় দিবসের নাটক, তারপরে রূপালী নদীর ঢেউ নামে আরেকটা নাটক, সেটা বিভিন্ন দেশে কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনের একটা প্রযোজনা, সেটা করেছিলাম সিলেট অঞ্চলে। এই যে নাটক, তারপরে অনেকেই কিন্তু তার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে নাটক করেছে, এবং মঞ্চ নাটকের ক্ষেত্রে তার কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের 200তম জন্মবার্ষিকী 2005-এ, সেই সময় উনি সে অ্যান্ডারসনের একটা বিখ্যাত নাটকের রূপান্তর, মানে পুরোপুরি অ্যাডাপ্টেশন করেছিলেন। সেটা হচ্ছে হাজার পোশাকি রাজার গল্প, এম্পারার্স নিউ ক্লথস, যেটা রূপান্তর, ছোট গল্প থেকে বিশাল, এবং তার ভিতর এত স্যাটায়ার ছিল এবং এতগুলি গান ছিল, উনি নিজে লিখেছিলেন সেই গানগুলো। তা অসাধারণ, মানে তার প্রতিভার কথা বলে আমরা শেষ করতে পারবো না। এত স্বল্প পরিসরে বলা যাবে না। শুধু একটা কথাই বলতে হবে যে সৃজনশীলতার এমন একটা অবস্থানে তিনি পৌঁছেছিলেন যে তিনি অনিবার্য হয়ে উঠেছিলেন লেখক হিসেবে, বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে যেমন, লেখকদের কাছেও তেমনি। এবং সত্যি কথা বলতে কি যে ওনার এই প্রবন্ধগুলি যদি পড়েন দেখবেন যে কত কঠিন বিষয় কত সহজ করে বলেছেন। আপনাদের মনে থাকার কথা যে করোনার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উনি একটা লেখা লিখেছিলেন প্রথম আলোতে। আমি অবাক হয়ে গেছি যে আশাবাদ জাগানো যে যে বক্তব্য একজন অভিভাবক হিসাবে, মানে জাতির একজন অভিভাবক, শিক্ষক হিসাবে সমগ্র ছাত্র সমাজের প্রতি যে তার অ্যাপিল, ওই যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, মানে তখন তো ক্লাস নেওয়া যাচ্ছিল না, অনেক মানে পিছিয়ে পড়া যে গরিব গ্রামের যারা কম্পিউটার বা মোবাইলের সুযোগ থেকে বঞ্চিত,
এই যে দুঃসময় কাটিয়ে ওঠার যে ইন্সপায়ারেশন দিয়ে যে একটি লেখা, আমি এখনও আমার মানে স্মৃতিতে সেই কথাগুলো ভাসে। এবং আপনি দেখেন যে তার লেখালেখির জীবনের সূচনা থেকেই তরুণদের সঙ্গে প্রবলভাবে মিশতেন। যেমন ব্রাত্য রাইসু তার চেয়ে বয়সে কত ছোট, নবীন লেখক তখন, আজ থেকে আমি 30 বছর আগের কথা বলছি। একটি যৌথ উপন্যাস লিখেছিলেন ব্রাত্য রাইসুর সঙ্গে মঞ্জু ভাই, এবং সেখানে উপন্যাসটার নাম ছিল বোধহয় যোগাযোগের গভীরে সংকট বিষয়ক কতিপয় একা একা লোক, এরকম। তো এবং সেখানেও আমি দেখেছি যে কি রসিকতা, এক একটা নাম চরিত্রের, এক এপিসোড লিখত ব্রাত্য রাইসু, আর এক এপিসোড লিখতেন উনি। তো এটা একটা অভিনবত্ব ছিল। শুধু মানে অভিনবত্ব তার সকল ক্ষেত্রেই, তার সৃজনশীলতা, তার শিক্ষা দান, তিনি যে ক্লাসরুমে তার যে একটা সেটারই প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখছি শহীদ মিনারে। এই মুষলধারে বৃষ্টির মধ্যে মানে এই যে মানে হাজারো মানুষের যে সমাগম, এবং তার মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু ছাত্রছাত্রী, তার বিভিন্ন তার ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউল্যাবের, এবং ছেলেমেয়েগুলো কাঁদতেছে। কেউ একটা গোলাপ ফুল নিয়ে আসছে, কেউ একটা রজনীগন্ধার স্টিক নিয়ে আসছে। হ্যাঁ, একবার স্যারকে কফিনটা ছুঁয়ে দেখে ঝরঝর করে কাঁদতেছে। একই দৃশ্য আমি দেখেছি হাসপাতালে, মানে 7 দিন হাসপাতালে যে কি পরিমাণ ছাত্রছাত্রী আসছে, এবং এসে তারা কিচ্ছু না, তারা কিন্তু দেখতে যেতে চাইতেন না, দেখা সম্ভব ছিল না। তারা বুঝতেন যেটা, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতেন, অনেকে বসে কাঁদতেন। আমি নিজে দেখেছি চোখের পানি, আমি অনেকের চোখের পানি মুছে দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি যাও বাসায় যাও, হ্যাঁ বাসায় যাও, হ্যাঁ স্যারের জন্য দোয়া করো। মানে এইটা হচ্ছে যে মানুষের সাথে মেশার যে একটা ক্ষমতা, উনি যেটা বললেন সব বয়সী মানুষের সঙ্গে। ওনার নিজেরও এই বিশ্বাসটা ছিল। আমার সৌভাগ্য, মাজাবের সৌজন্যে আমি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছি। তো আমাকে মোহিত কামাল বললো যে এখানে তো মঞ্জু ভাই আছে, মাজাহার ভাইকে বলেন আপনাকে একটু দেখিয়ে দিই। দেখানো নিষেধ। আমাকে নিয়ে গেলেন, মানে রাত, যেহেতু সিসিউ এর কারণে যাওয়ার, সিসিউ এর কারণে ওখানে একটু রেস্ট্রিকশন ছিল। 48 ঘন্টা আগে, মারা যাওয়ার 48 ঘন্টা আগে, অর্থাৎ বুধবার রাত 10:05 আমি গেলাম। উনি আমাকে চিনতে পারলেন, এবং আমি বললাম মঞ্জু ভাই কথা বলবেন না প্লিজ, আমি আপনাকে শুধু এক পলক দেখে চলে যাই। উনি অনেক কথা বললেন, এবং শেষ পর্যন্ত উনি এমন বিহবল হয়ে গেলেন যে আমি বললাম আপনার ছাত্রছাত্রী, অগণিত ছাত্রছাত্রী কান্না করতেছে, দোয়া করছে, সারা বাংলাদেশ আপনাকে দোয়া করছে। নাসির, আমি জীবনে কারো ক্ষতি করি নাই, মানুষের কল্যাণ করতে চেয়েছি, মানে শিক্ষার্থীদের মধ্যে সুশিক্ষাটা দিতে চেয়েছি, নিজে ভালো লেখার চেষ্টা করেছি। তখন আমার যে মনে হয়েছে বাঁচার যে আকুতি, যেটা মানে মাজাহার ভাই বললেন, আমার দেখার কষ্টটা আমি ভাই তরুণদের, এখন যে তরুণদের মধ্যে একটা ভালো বেশ কয়েকজন লেখক আছে, তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলে দেখেছি। আমার মেয়েও একজন তরুণ লেখক, কিজি তাহানিন, তার প্রথম গল্পগ্রন্থেরও তিনি ভূমিকা লিখে দিয়েছিলেন। এবং এই আমার প্রথম গল্পগ্রন্থের ভূমিকাও স্যারের লেখা, এবং স্যারের কারণেই কিন্তু আমার গল্পগ্রন্থটা প্রকাশিত হয়। কারণ আমি কোনোভাবেই বই প্রকাশ করার বিষয়ে আমি রাজি ছিলাম না। আমার বিভিন্ন দৈনিক পত্রিকায় গল্পগুলো ছাপা হতো। তখন একদিন স্যার বললেন যে তোমার এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, ওই গল্পটা খুব ভালো লেগেছে, হ্যাঁ তুমি বই করো না কেন। যখন তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে যে পরিমাণ ছাত্রছাত্রী এবং সৈয়দ নজরুল ইসলামের শিক্ষকরা পর্যন্ত এসেছিলেন, আমরা সেই দৃশ্যগুলি দেখে আসি। এত বিনয় ছিল তার মধ্যে, কোনো অহম ব্যাপারটা কখনো দেখিনি। মানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে, ওদিকে সে তো ইংরেজি সাহিত্যের অধ্যাপক, মানে সবকিছু অনুবাদ করার থেকে শুরু করে মানুষ হিসাবে সবকিছু মিলে একটা মানে টোটাল একটা মানুষ হিসেবে তাকে যদি আমি মূল্যায়ন করি, বলবো যে এক অসাধারণ। এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে, সেটা মানে বিশ্বাসযোগ্য না আর কি। এটা বিরাট ক্ষতি আমাদের কালচারাল সাইডে, এডুকেটিভ সাইডে। এটা পুরো একজন গেলে হয় না। যে ধরনের জ্ঞান এবং সেই জ্ঞানের মধ্যে কোনো গরিমা কখনো ছিল না। আমার মতো হাজার হাজার অনুরাগীর জন্য এটি মেনে নেওয়া খুব কঠিন। স্যার দেহগতভাবে আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন, কিন্তু চেতনাগতভাবে আমাদের মাঝে দীর্ঘদিন বিরাজমান থাকবেন। খুবই বন্ধুবাৎসল, আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এবং যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে উনি কিন্তু যে লেখাটি লিখতেন বা যে বক্তব্যটি করতেন, সেটা জাতির বিবেকের বক্তব্য। আমাদের চেতনায় তিনি থাকবেন, আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায়।